রোপ রেস্কিউ টেকনিক এবং ইম্প্রোভাইজেশন মডিউলে আপনাদের স্বাগত জানাই। এই মডিউলের শেষে আপনি জানতে পারবেন একটি দড়ির বিভিন্ন অংশের বর্ণনা সম্পর্কে, দড়ির গিঁটের ব্যবহার সম্পর্কিত বিভিন্ন অংশের ধারণা সম্পর্কে, দড়ির ব্যবহার করার সময় নিরাপত্তা সতর্কতা সম্পর্কে, বিভিন্ন নাট, হিচ এবং বেন্ড শনাক্ত করতে এবং তার পার্থক্য বুঝতে, উদ্ধার কাজে দড়ির সহায়ক বিভিন্ন সরঞ্জামগুলির ব্যাপারে জানতে এবং দড়ি উদ্ধার পরিস্থিতিতে স্বেচ্ছাসেবকদের ভূমিকাগুলি কি কি তা জানতে। এই মডিউলে আমরা বিভিন্ন উপায়ে দড়ির সাহায্যে উদ্ধার কাজের ধরনগুলি সম্পর্কে জানব। আপনি কি জানেন যে রোপ রেস্কিউই হলো বিশ্বের অন্যান্য রেস্কিউ শৃঙ্খলার ভিত্তি? জল, পরিখা বা খাদ এবং কাঠামোগত ধস থেকে ক্ষতিগ্রস্তদের উদ্ধারের জন্য রোপ রেস্কিউ টেকনিক ব্যবহার করা হয়। আসুন একটি দড়ি কি কি দিয়ে গঠিত তা বোঝার সাথে বিষয়টা শুরু করা যাক। একটি দড়ি বেশ কয়েকটি সুতো, তন্তু বা স্ট্র্যান্ডের সমন্বয়ে গঠিত, যা একটি বড় এবং শক্তিশালী গঠন তৈরি করতে এগুলিকে বিনুনি বা পেঁচানো অবস্থায় রাখা থাকে। দড়ির প্রসার্য শক্তি আছে, অতএব এগুলি বহুমুখী কাজের জন্য ব্যবহার করা যেতে পারে, যেমন কোনো জিনিস টেনে আনা বা উত্তোলন করা ইত্যাদি। এখন বিভিন্ন ধরনের দড়ি সম্পর্কে জেনে নেওয়া যাক। তিন ধরনের দড়ি হলো প্রাকৃতিক ফাইবার দড়ি, কৃত্রিম ফাইবার দড়ি এবং তারের দড়ি। এখন আমাদের বিভিন্ন দড়ির গিঁট এবং তার পদ সম্পর্কে জেনে নিই। এখানে দড়ির গিঁটের বেশ কিছু ছবি আছে। শব্দটি সম্পর্কে আরো জানতে প্রতিটি নম্বরে আপনি ক্লিক করুন। রানিং এন্ড বা ওয়ার্কিং এন্ড, এটি হলো একটি দড়ির শেষ অংশ যা আপনি সক্রিয়ভাবে একটি গিঁট বাঁধতে সবচেয়ে বেশি ব্যবহার করবেন। বিটার এন্ড বা স্ট্যান্ডিং এন্ড, এটি হলো দড়ির শেষ অংশ যা আপনি বেঁধেছেন সেই গিঁটে ব্যবহার করা হচ্ছে না, এটি রানিং এন্ডের বিপরীত প্রান্ত। বাইট, একটি বাইট দড়ির একটি অংশ যা আসলে অতিক্রম না করেই নিজের উপর দ্বিগুণ হয়ে যায়। লুপ, একটি লুপ তৈরি হয় যখন একটি বাইট নিজেকে অতিক্রম করে। নট, গিট বা নট হলো দড়ির একটি পরস্পর সংযুক্ত লুপ যা এই ধরনের দুটি দড়িকে একসাথে বা অন্য বস্তুর সাথে বেঁধে রাখতে ব্যবহৃত হয়। ব্যবহার না করলেও এটি তার আকৃতি বা ফর্ম ধরে রাখে। বেন্ড বা হিচ, এটি হলো দড়িগুলিকে একসাথে বেঁধে রাখার একটি উপায়। এটি ব্যবহার না করার সময় বা কিছুর চারপাশে মোড়ানো না হলে এটি তার ফর্ম ধরে রাখে না। স্প্লাইস, দুটি দড়ির প্রান্ত খোলে এবং সেগুলিকে একসাথে বুনলে একটি স্প্লাইস তৈরি করা হয়। কার্নামেন্টাল রোপ, কার্নামেন্টাল রোপ বা কোর শীট হলো একটি অবিচ্ছিন্ন ফিলামেন্ট পলিয়েস্টার কভারের একটি সুষম নির্মাণ, যা একটি একমুখী নাইলন কোরের উপর বিনুনিযুক্ত থাকে। এটি উদ্ধার এবং র্যাপলিং অপারেশনের কঠোর প্রয়োজনীয়তার জন্য ডিজাইন করা হয়েছে। এখন আপনার বোঝার পরীক্ষা করার জন্য একটি কার্যকলাপ গ্রহণ করা যাক। উপযুক্ত বিকল্পটি নির্বাচন করে আপনি বাক্যটিকে সম্পূর্ণ করুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন। আসুন এবার জেনে নিই কিভাবে দড়ি আপনি ব্যবহার করবেন। নদী পারাপার, রক ক্লাইম্বিং, র্যাপলিং এবং রেস্কিউয়ের জন্য দড়ি ব্যবহার করা যেতে পারে। এখন আসুন জেনে নেওয়া যাক কিভাবে দড়ি নিরাপদে রাখা যায়। আমাদের দড়ির উপর হাঁটা বা দাঁড়ানো এড়িয়ে চলা উচিত। দড়িটি টেনে আনবেন না, কারণ এতে খাপটি আরো দ্রুত ক্ষয়ে যাবে। প্রয়োজন ছাড়া বর্ধিত সময়ের জন্য টেনশনে দড়িকে রাখবেন না। যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত গিঁট খুলে ফেলুন। দড়ি পরিষ্কার প্রয়োজন হলে তাজা জল দিয়ে ধুয়ে ফেলুন। তারপর স্টোরে রাখার আগে ভেজা দড়ি শুকিয়ে নিন। তবে সূর্যের অতি বেগুনি রশ্মির সংস্পর্শে এলে দড়ি ক্ষতিগ্রস্ত হবে, অতএব দড়িটি শুধুমাত্র খালি ন্যূনতম সময়ের জন্য শুকিয়ে নিন। এখন দেখা যাক কিভাবে আমরা দড়ি ব্যবহার করে বিভিন্ন ধরনের নাট, হিচ এবং বেন্ড তৈরি করতে পারি। আসুন বিভিন্ন ধরনের নাট দিয়ে শুরু করি। সাধারণত তিন ধরনের নাট রয়েছে, যেমন থাম্ব নাট, রিপ নাট
এবং গ্র্যানি বা থিপ নাট। থাম্ব নাট, থাম্ব নাটটি দড়ির শেষ অংশে একটি অস্থায়ী ফিনিশ দিতে ব্যবহৃত হয় যা বিট করা হয়নি। এটি একটি ব্লক বা ছোট রিংয়ের মাধ্যমে ঝাপসা থেকে বা পিছলে যাওয়া থেকে প্রতিরোধ করার জন্য ব্যবহার করা হয়। আসুন আমরা কিভাবে একটি থাম্ব নাট বাঁধতে হয় তার একটি ভিডিও দেখি। ভিডিওটি দেখতে আপনি প্লে বাটনে ক্লিক করুন। রিপ নাট, রিপ নাটটি সমান বা প্রায় সমান পরিধির দুটি দড়িকে যোগ দিতে ব্যবহৃত হয়। আসুন আমরা কিভাবে একটি রিপ নাট বাঁধতে হয় তার একটি ভিডিও দেখি। ভিডিওটি দেখতে আপনি প্লে বাটনে ক্লিক করুন। গ্র্যানি এবং থিপ নাট, এটি একটি রিপ নাটের অনুরূপ। উভয়ই অনিরাপদ, কারণ উভয় দড়িতে স্ট্রেন দিলে এগুলি পিছলে যাবে। গ্র্যানি এবং থিপ নাট কিভাবে বাঁধতে হয় তার একটি ভিডিও দেখা যাক। ভিডিওটি দেখতে আপনি প্লে বাটনে ক্লিক করুন। এখন আমরা হিচ সম্পর্কে জেনে নিই। একটি হিচ হলো একটি গাঁট যা একটি বস্তুর সাথে দড়ি সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয়। হিচ সাধারণত চার প্রকারের হয়। সেগুলি হলো টিম্বার হিচ বা দুটি হাফ হিচের সঙ্গে গোল টার্ন, প্রুসিক হিচ এবং ক্লভ হিচ। আসুন এক এক করে সেগুলি আমরা অন্বেষণ করে নিই। টিম্বার হিচ, কাঠের গিট বা টিম্বার হিচ একটি দরকারি গিট যখন আপনাকে একটি ওজন যেমন লগ টানতে দড়ি ব্যবহার করতে হয়। দড়িতে যত টান পড়বে গিট তত শক্ত হবে। যাই হোক, এটি জ্যাম হবে না এবং সহজেই পূর্বাবস্থায় ফেরানো যেতে পারে। কিভাবে একটি টিম্বার হিচ বাঁধতে হয় তার একটি ভিডিও দেখুন। ভিডিওটি দেখতে আপনি প্লে বাটনে ক্লিক করুন। রাউন্ড টার্ন উইথ টু হাফ হিচেস, এটি একটি দ্রুত নন স্লিপ সংযুক্তি প্রয়োজন হলে দুই হাফ হিচ গাঁট সহ গোলাকার টার্ন সহজ, কিন্তু তাৎক্ষণিক কোনো বিপদ এতে থাকে না। একটি ইউটিলিটি গিট তৈরির জন্য প্রথমে একটি বৃত্তাকার বাঁক তৈরি করুন, এরপরে অর্ধেক হিচ করবেন, শেষ পর্যন্ত একটি দ্বিতীয় অর্ধেক বাঁধা বা হিচ তৈরি করবেন। আসুন আমরা একটি ভিডিও দেখি। ভিডিওটি দেখতে আপনি প্লে বাটনে ক্লিক করুন। প্রুসিক হিচ, এটি একটি প্রাক আবদ্ধ 8 মিলিমিটার আনুষঙ্গিক কর্ড দিয়ে গঠিত হয়। উদ্ধারকারীদের শুধুমাত্র 3 বার মোড়ানো প্রুসিক ব্যবহার করা উচিত। 3 র্যাপ প্রুসিক হিচটি 600 পাউন্ড বা প্রায় 270 কেজি পর্যন্ত রেস্কিউ লোডের জন্য ব্যবহার করা যায়। আসুন একটি প্রুসিক হিচ কিভাবে বাঁধতে হয় তার একটি ভিডিও দেখি। ভিডিওটি দেখতে আপনি প্লে বাটনে ক্লিক করুন।
ক্লভ হিচ, এটি একটি দড়ির শেষটি দ্রুত বেঁধে দেওয়ার জন্য ক্লভ হিচ কার্যকর। এটি নিশ্চিত করার জন্য করা হয় যে এটি আপনার নাগালের বাইরে পড়বে না এবং সর্বদা সহজেই সামঞ্জস্যযোগ্য থাকবে। এটি মোড়ানো এবং স্ট্র্যাপিং এর জন্য কার্যকরী। যাই হোক, ক্লভ হিচ স্লিপ হয় ও খুলে যেতেও পারে। এটি টাই আপ হিসাবে বা অ্যাঙ্কার নাটের প্রতিস্থাপন হিসাবে ব্যবহৃত হয় না। আসুন দেখি কিভাবে ক্লভ হিচ বাঁধতে হয় তার একটি ভিডিও দেখুন এবং ভিডিওটি দেখতে আপনি প্লে বাটনে ক্লিক করুন। বেন্ড, একটি বেন্ড বা বাঁক হলো এক ধরনের গিঁট যা দুটি দৈর্ঘ্যের দড়িতে যুক্ত হতে ব্যবহৃত হয়। বেন্ডগুলি আরোহণ এবং লোড সুরক্ষিত সহ বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহার করা হয়। 6 ধরনের বেন্ড রয়েছে, যেমন সিট বেন্ড, ডাবল সিট বেন্ড, স্কোয়ার বেন্ড, ওভারহ্যান্ড ফলো থ্রু বেন্ড, ডাবল ওভারহ্যান্ড বেন্ড এবং ডাবল বেকেট বেন্ড। আসুন প্রথমে সিট বেন্ড সম্পর্কে জেনে নিই। সিট বেন্ড দুটি অসম আকারের দড়ি যোগ করতে ব্যবহৃত হয়। আসুন একটি সিট বেন্ড কিভাবে বাঁধতে হয় তার একটি ভিডিও দেখি। ভিডিওটি দেখতে আপনি প্লে বাটনে ক্লিক করুন। ডাবল সিট বেন্ড সিঙ্গেল সিট বেন্ড হিসেবে একই উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এটি একটি খারাপভাবে স্থাপন করা রিংয়ের সাথে দড়ি বেঁধে একটি বড় লুপ তৈরি করতে এবং গিঁটটিকে আরো অ্যাক্সেসযোগ্য করতে ব্যবহৃত হয়। এটি রাউন্ড টার্ন, টু হাফ এবং ফিশারম্যান বেন্ডের মতো জাম্প করে না। আসুন একটি ডাবল সিট বেন্ড কিভাবে বাঁধতে হয় তার একটি ভিডিও দেখি। ভিডিওটি দেখতে আপনি প্লে বাটনে ক্লিক করুন। স্কোয়ার বেন্ড যাকে সাধারণত গিট বলা হয়, সেটি দুটি স্ট্র্যান্ড সংযোগ করতে ব্যবহৃত হয়। এটি প্রাথমিকভাবে জীবন বাঁচানো ব্যতীত অন্য নিরাপত্তা পরিস্থিতিতে ব্যবহৃত হয়। আসুন একটি স্কোয়ার বেন্ড কিভাবে বাঁধতে হয় তার জন্য একটা ভিডিও দেখি। ভিডিওটি দেখতে আপনি প্লে বাটনে ক্লিক করুন। ওভারহ্যান্ড ফলো থ্রু বেন্ড, একটি ওভারহ্যান্ড ফলো থ্রু বেন্ড ব্যবহার করা হয় দুটি ওয়েভিং প্রান্তকে একসঙ্গে বেঁধে একটি রানার এন্ড গঠন করতে, যা একটি মাল্টি পয়েন্ট অ্যাঙ্কারকে একসঙ্গে বেঁধে রাখে। টিউবুলার ওয়েভিং পিচ্ছিল হয়, সুতরাং ন্যূনতম হিসাবে শেষের 2 ইঞ্চি প্রস্থ আপনি ছেড়ে দিন। অতিরিক্তভাবে পিচ্ছিল উপাদানের কারণে এই বেন্ডটির ব্যবস্থা করা এবং ঠিক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওভারহ্যান্ড ফলো থ্রু ব্যান্ড কিভাবে বাঁধতে হয় তার জন্য একটা ভিডিও দেখি এবং ভিডিওটি দেখতে আপনি প্লে বাটনে ক্লিক করুন।
ডাবল ওভারহ্যান্ড বেন্ড, দুটি দড়ি একসাথে বাঁধতে একটি ডাবল ওভারহ্যান্ড বেন্ড ব্যবহার করা হয়। এটি একক ব্যক্তি লোডের সাথে সাধারণত ব্যবহৃত হয়। বেন্ডের মধ্যে আঁটো-সাঁটো চাপের কারণে একবার লোড করার পরে এটি খোলা খুব কঠিন হয়ে পড়ে। যাই হোক, যদি রেস্কিউ লোডের জন্য ডাবল ওভারহ্যান্ড বেন্ড ব্যবহার করা হয় তবে একটি প্রসিক বাইপাস ব্যবহার করা ভালো। অন্যথায় রেস্কিউ লোডের সাথে সেট হয়ে গেলে আপনাকে দড়ি থেকে এই বেন্ডটি কেটে ফেলতে হতে পারে। কিভাবে একটি ডাবল ওভারহ্যান্ড বেন্ড বাঁধা হয় তার জন্য একটা ভিডিও দেখুন। ভিডিওটি দেখতে আপনি প্লে বাটনে ক্লিক করুন। ডাবল বেকেট বেন্ড, ডাবল বেকেট বেন্ড দুটি অসম ব্যাসের দড়িকে একসাথে যুক্ত করার জন্য ব্যবহার করা হয়। দুইটি প্রান্তে ডাবল ওভারহ্যান্ড দিয়ে ডাবল বেকেট বেন্ডকে ব্যাকআপ করা যেতে পারে। আপনি আপনার প্রয়োজন অনুসারে ব্যবহার করতে এবং অসহায় ব্যক্তিকে উদ্ধার করতে অতিরিক্ত গিঁট কিভাবে বাঁধতে হয় তা শিখতে পারেন। আসুন একটি ডাবল বেকেট বেন্ড কিভাবে বাঁধতে হয় তার জন্য একটা ভিডিও দেখি। ভিডিওটি দেখতে আপনি প্লে বাটনে ক্লিক করুন। এখন আসুন বিশেষজ্ঞদের কাছ থেকে আমরা শুনে নিই নাট, হিচ এবং বেন্ডের ব্যবহারিক তাৎপর্য সম্পর্কে। ভিডিওটি দেখতে আপনি প্লে বাটনে ক্লিক করুন। এখন আমি আপনাদের বিভিন্ন ধরনের নাট এবং হিচ সম্বন্ধে জানাবো। এখন আমি আপনাকে জানাবো একটি থাম নাট কিভাবে বাঁধতে হয়। একটি দড়ির রানিং এন্ড ভাগটি ঠিক এইভাবে লুপের মধ্যে দিয়ে ঢুকিয়ে একটি থাম নাট বাঁধা যায়। কোনো একটি নাট বা হিচকে নিরাপত্তার দিক থেকে সম্পূর্ণ রূপ দেয় এই থাম নাটটি, তা আমরা ঠিক পরবর্তী স্লাইডে জেনে নেব। এখন দুটি সমান ডায়া বা অসমান ডায়াযুক্ত দড়িকে যুক্ত করার জন্য একটি রিপ নাট বা ডক্টর নট কিভাবে বাঁধতে হয় তা দেখুন। দুটি সমান ডায়াযুক্ত দড়িকে এইভাবে ইউজ করে আমরা রিপ নাট বাঁধতে পারি। এটি ঠিকভাবে বাঁধা হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য ঠিক এইভাবে আপনি দড়িটিকে দুই দিকে স্লাইড করুন। এবার এই রিপ নাটটিকে সম্পূর্ণ নিরাপত্তার দিক থেকে নিশ্চিত করার জন্য দুই দিকেই আপনি থাম নাট বা সেফটি নাট বাঁধুন, কারণ সেফটি নাট বাঁধাটা অত্যন্ত আবশ্যক। এখন রিপ নাট বাঁধা অবস্থায় রোপটিকে যতদূর সম্ভব নিয়ে যান, কোনো অসুবিধা আপনার হবে না। তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই আপনি মনে রাখবেন, যে কোনো হিচ বা নাট বাঁধার সময় আপনি সেফটি নাট অবশ্যই বাঁধবেন, কারণ সেফটি নাটের মাধ্যমেই একটা নাট মজবুত হয়ে ওঠে এবং সেই মজবুতির সঙ্গে দড়িটিকে আপনি যতদূর সম্ভব, যতটা দৈর্ঘ্য আছে ততদূর আপনি প্রসারিত করতে পারবেন। এখন আপনাদের জানাবো ক্লভ হিচের সম্পর্কে। ক্লভ হিচ কিভাবে বাঁধবেন। কোনো বস্তুকে বাঁধার জন্য বা স্থির করার জন্য ক্লভ হিচ বাঁধা যায়। এইভাবে একটি দড়িকে দুই হাতে সমানভাবে রেখে একটি লুপ বাইরের দিকে এবং একটি লুপ ভিতরের দিকে রেখে আপনি একটি লুপ অন্য লুপটির উপরে নিয়ে এসে একটি ক্লভ হিচ আপনি বাঁধতে পারবেন। এখন এই ক্লভ হিচের মাধ্যমে কোনো বস্তুকে আপনি বাঁধতে বা স্থির করতে পারবেন। যেভাবে দেখুন এই দৃশ্যতে আমরা একটি জলের বোতলকে ক্লভ হিচের মাধ্যমে বেঁধেছি বা স্থির করেছি। এখন দড়ি ব্যবহার করে বিভিন্ন ধরনের নাট
হিচ এবং বেন্ড সম্পর্কে আপনার উপলব্ধি পরীক্ষা করার জন্য একটি কার্যকলাপ গ্রহণ করা যাক। এখানে দেখানো নাট এবং হিচগুলোকে আপনি শনাক্ত করুন। ইমেজ মিলিয়ে লেভেল টেনে আনুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন। আসুন এখন বিভিন্ন রোপ রেস্কিউ এর সরঞ্জামগুলো দেখে নিই, যা উচ্চতায় কাজ করার সময় নিরাপত্তা নিশ্চিত করে। আরো জানতে আপনি প্রতিটি ছবিতে ক্লিক করুন। ক্যারাবিনার। ক্যারাবিনার্স ব্যাপকভাবে রোপ রেস্কিউ কার্যক্রম যেমন আরোহণ, নিচে নামা, রোপ রেস্কিউ এবং হোয়াইট ওয়াটার উদ্ধারে ব্যবহৃত হয়। তারা বিভিন্ন নিয়মিত ফায়ার ফাইটার ব্যবহারের জন্য উপযুক্ত। ফায়ার রেস্কিউ ক্যারাবিনারের কয়েকটি ব্যবহারের মধ্যে রয়েছে ভারী বোঝার জন্য ঘর্ষণ ব্রেকিং, চিমটে থাকা অবস্থায় গিটের প্রতিস্থাপন এবং বেন্ড ও নটকে সুরক্ষিত করা। ডিসেন্ডার। ডিসেন্ডার স্থির দড়িতে ঘর্ষণ এবং অবতরণ নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য এটি ডিজাইন করা হয়েছে। তারা একজন উদ্ধারকারীকে দড়ির উপর যে কোনো স্থানে নিজেকে থেমে থাকতে সহায়তা প্রদান করে। অ্যাসেন্ডার। অ্যাসেন্ডার দড়ি অ্যাক্সেসের জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ধারকারীরা তাদের হাত ব্যবহার না করে দড়ি বেয়ে উপরে উঠতে এটিকে ব্যবহার করে। সিট হারনেস। একটি সিট হারনেস ব্যক্তিদের ভঙ্গি বজায় রাখে যখন তারা একটি গাছ, খুঁটি, পাথরের মুখ বা অন্যান্য উল্লম্ব পৃষ্ঠের উপর এবং নিচে তাদের চালনা করে। ফুল বডি হারনেস। পরিধানকারীদের সম্পূর্ণ শরীরের হারনেস তৈরি করা হয় পতনের পরে তাকে দাঁড়ানোর জন্য। এগুলি সাসপেনশন ট্রমা কমাতে সাহায্য করে এবং উদ্ধার প্রচেষ্টাকে ত্বরান্বিত করে। মিটেন্স। মিটেন্স টেকসই এবং চমৎকার গ্রিপ দেয়। এগুলি প্রযুক্তিগত দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা এবং উচ্চ স্থান বা গভীর নিচে থেকে উদ্ধারের ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। একটি রোপ রেস্কিউ অপারেশনের সময় স্বেচ্ছাসেবকরা বিভিন্ন ভাবে সাহায্য করতে পারে। স্বেচ্ছাসেবকরা সাহায্য করতে পারেন উদ্ধার অভিযানের সময় সম্প্রদায়ের শৃঙ্খলা বজায় রাখতে, সম্পদ স্থানান্তরণে উদ্ধারকারী দলকে সাহায্য করতে, ক্ষতিগ্রস্তদের চলাচলে উদ্ধারকারী দলকে সাহায্য করতে এবং প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রী পরিবহনে সম্প্রদায়কে সাহায্য করতে। এটির সাথে সাথে আমরা এই মডিউলের শেষ প্রান্তে চলে এসেছি। আসুন এই মডিউলে আলোচিত মূল বিষয়গুলো একবার সংক্ষিপ্ত করে নেওয়া যাক। আমরা শিখেছি যে জল, পরিখা বা খাদ এবং কাঠামোর পতন রোপ রেস্কিউয়ের নীতির উপর নির্মিত। দড়িগুলির প্রসার্য শক্তি রয়েছে, তাই এগুলি বহুমুখী কাজের জন্য ব্যবহার করা যেতে পারে, যেমন কোনো জিনিস টেনে আনা, উত্তোলন করা ইত্যাদি। বিভিন্ন দড়ির গিঁটের অংশগুলি হলো চলমান প্রান্ত বা রানিং এন্ড, বিট এন্ড, বাইট, লুপ, গিঁট, বাঁক বা বেন্ড, হিচ, স্প্লাইস এবং কার্নমেন্টাল। বিভিন্ন ধরনের দড়িগুলি হলো প্রাকৃতিক ফাইবার দড়ি, কৃত্রিম ফাইবার দড়ি এবং তারের দড়ি। দড়ির নিরাপত্তা বজায় রাখার জন্য আমাদের উচিত দড়িতে হাঁটা বা দাঁড়িয়ে থাকা এড়িয়ে চলা, দড়ি মাটিতে না ঘষা, প্রয়োজন না হলে দড়ি টানা দিয়ে অতিরিক্ত সময় ঝুলিয়ে না রাখা, যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত গিট খুলে ফেলা, পরিষ্কার বিশুদ্ধ জল দিয়ে ধুয়ে ফেলা, স্টোর করার আগে ন্যূনতম সময়ের জন্য ভেজা দড়ি শুকিয়ে নিন। গিটের ভিন্নতাগুলি হলো থাম্ব নাট, রিপ নাট, গ্রানি এবং থিপ নাট। বিভিন্ন প্রকারের হিচগুলি হলো টিম্বার হিচ, টু হাফ হিচ উইথ রাউন্ড টার্ন, প্রুসিক হিচ এবং ক্লভ হিচ। সিট বেন্ড, ডাবল সিট বেন্ড, স্কোয়ার বেন্ড, ওভারহ্যান্ড ফলো থ্রু বেন্ড, ডাবল ওভারহ্যান্ড বেন্ড এবং ডাবল বেকেট বেন্ড হলো বিভিন্ন ধরনের বেন্ডের উদাহরণ। বিভিন্ন রোপ রেস্কিউয়ের সরঞ্জামগুলি হলো ক্যারাবিনার, ডিসেন্ডার, অ্যাসেন্ডার, সিট হারনেস, ফুল বডি হারনেস এবং মিটন।
এখন আপনি কতটা রোপ রেস্কিউ সম্পর্কে বুঝেছেন তা পরীক্ষা করার সময় এসে গেছে। প্রদত্ত প্রশ্নের উত্তরগুলি দিন। সমস্ত প্রশ্নের সমান মান আছে। এই মডিউলটি সফলভাবে সম্পূর্ণ করার জন্য আপনাকে কমপক্ষে 60% স্কোর করতে হবে। প্রশ্নগুলি মনোযোগ সহকারে পড়ুন এবং উপযুক্ত বিকল্পগুলি নির্বাচন করুন। অভিনন্দন, আপনি সফলভাবে রোপ রেস্কিউ টেকনিক এবং ইম্প্রোভাইজেশন মডিউলটি সম্পন্ন করেছেন।